বন্ধুরা, গত 22শে এপ্রিল পাকিস্তানের মদতপুষ্ট আতঙ্কবাদী সংস্থা লস্কর-ই তাইবার সহযোগিতায় এবং তাদের পরিকল্পনা অনুসারে এবং তাদের দ্বারা সৃষ্ট আতঙ্কবাদী সংস্থা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট কাশ্মীরের পেহেলগাম এলাকাতে যাওয়া পর্যটকদের নাম জিজ্ঞাসা করে দেখে ২৬ জন হিন্দুকে হত্যা করার মাধ্যমে ভারতে যে ধর্মীয় অশান্তি বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনা করেছিল তার জবাব ভারত ১৪ দিন পরে অপারেশন সিঁদুরের মাধ্যমে দিয়েছে। বন্ধুরা, এই অপারেশন সিঁদুরের 10টি সফলতা আছে। কিভাবে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব আমি আপনাদের বন্ধু দীপঙ্কর পাত্র। নমস্কার বন্ধুরা, ভারতের পুরো ডিফেন্স ইউনিট সম্পূর্ণ বুদ্ধিমত্তার সহিত অপারেশন সিঁদুর মিশনকে সম্পূর্ণ সফলতায় কার্যকর করেছে। বন্ধুরা, পেহেলগামে গণহত্যার মাধ্যমে আতঙ্কবাদীরা মায়েদের কপালের সিঁদুর মুছে দিয়েছিল, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য অপারেশন সিঁদুরের মাধ্যমে মাত্র 9টি মিসাইল দ্বারা শুধুমাত্র আতঙ্কবাদী ঘাঁটিগুলিকে আক্রমণ করা হয়েছে। আর এই আক্রমণে 5টি জঙ্গি ঘাঁটিকে শেষ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, অপারেশন সিঁদুর মিশনের জন্য ভারতীয় কোনো যুদ্ধ বিমান আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেনি। ভারতের মাটিতে থেকে শুধুমাত্র মিসাইল দ্বারা আক্রমণ করা হয়েছে। বন্ধুরা, ভারতের এই আক্রমণ পাকিস্তানের কোনো সাধারণ জনগণের ওপরে করা হয়নি। যদি পাকিস্তানিরা এবং বাংলাদেশিরা বলে যে এই আক্রমণ পাকিস্তানের সাধারণ জনগণের ওপরে করা হয়েছে, তাহলে এটা মেনে নিতে হবে যে পাকিস্তানিরা এবং বাংলাদেশিরা আতঙ্কবাদীদেরকে নিরপরাধ সাধারণ জনগণই ভাবেন এবং ওটা তাদের কালচার। বন্ধুরা, পাকিস্তানের সেনাবাহিনী 22শে এপ্রিল পেহেলগামে সরাসরি আক্রমণ করেনি। হ্যাঁ, তারা লস্কর-ই তাইবাকে দিয়ে আক্রমণ করিয়েছিল। তাই আমাদের লক্ষ্য ছিল লস্কর-ই তাইবা এবং পাকিস্তানে থাকা লস্কর-ই তাইবার বিভিন্ন জঙ্গি ঘাঁটি। বন্ধুরা, আপনারা জানেন যে পুলওয়ামা আক্রমণের পর লস্কর-ই তাইবার কমান্ডার ইন চিফ মাসুদ আজহারকে ইউনাইটেড নেশনে আন্তর্জাতিক আতঙ্কবাদী ঘোষণা করা হয়েছিল। আর আমেরিকা যদি ইন্টারন্যাশনাল টেররিস্ট ওসামা বিন লাদেনকে পাকিস্তানে গিয়ে মারতে পারে, তাহলে ভারতও মিসাইল দ্বারা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিতে পারে। এতে বাংলাদেশের নাগরিক, পাকিস্তানের নাগরিক কিংবা পাকিস্তানের সেনাবাহিনীর বলারও কিছু থাকে না এবং করারও কিছু থাকে না। অপারেশন সিঁদুরের 1 নম্বর সফলতা হলো এই আক্রমণে পাকিস্তানের সাধারণ জনগণ এবং পাকিস্তানের সেনা কোনোভাবেই আক্রান্ত হলো না, বরং পাকিস্তানের আতঙ্কবাদী সংস্থাগুলি গুঁড়িয়ে দেওয়া হলো। এর ফলে পাকিস্তানের সেনাবাহিনীর করারও কিছু থাকলো না এবং বিশ্বের কোনো দেশেরও কিছু বলারও থাকলো না। বন্ধুরা, অপারেশন সিঁদুর মিশনের 2 নম্বর সফলতা হলো পেহেলগাম অ্যাটাকের প্রতিশোধ নিতে গিয়ে ভারত যে আক্রমণ করেছিল, সেই আক্রমণে পুলওয়ামা অ্যাটাকের মাস্টার মাইন্ড মাসুদ আজহারের পরিবারের 10 জন সদস্য মারা গেছে। তবে মাসুদ আজহারের সঠিক খবরটা এখনও জানা যায়নি। নরকের কীটটা আছে না মরে গেছে। তবে মাসুদ আজহার যদি বেঁচে থাকেন, মাসুদ আজহারকে মানসিক দিক থেকে পঙ্গু করে দেওয়া হলো। 3 নম্বর সফলতা হলো যদি ভারত ভুল করে সরাসরি পাকিস্তানের সেনাবাহিনীকে আক্রমণ করত, যদিও তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা ছিল চীনকে নিয়ে, যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। আর এই সুযোগে আমেরিকা ভারতকে সহযোগিতা করার নামে ভারতের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করত। যেমন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতে পারত, বা ভারতের ক্ষেত্রে ভারত অন্য কোনো রাষ্ট্রকে যুদ্ধ সামগ্রী বিক্রি করার ক্ষেত্রে কিংবা অন্য কোনো দেশ থেকে যুদ্ধ সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতে পারত। সেটা আর হলো না। ভারত আত্মনির্ভরশীল দেশ, এই টাইটেলটা পুরোপুরি অটুট থাকলো। ভারতের মাটিতে থেকে মিসাইল দ্বারা আক্রমণ করেছে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, ভারত মিসাইল ছুড়ল, সেই মিসাইল পাকিস্তানের আকাশে পাকিস্তান ধ্বংস করতে পারলো না কেন? ভারত মাত্র 9টি মিসাইল ছুঁড়েছিল। এই 9টি মিসাইলকে পাকিস্তানের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম ডিটেক্টই করতে পারলো না। পাকিস্তানের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম তো চীনের, তার মানে চীনের তৈরি অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতের তৈরি মিসাইলকে ডিটেক্ট করতে পারে না। তার মানে চীনের তৈরি অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতের মিসাইলকে ডিটেক্ট করতে পারবে না। অথবা পাকিস্তানের এমন কোনো অপারেটর নেই যে চীনের ওই ডিফেন্স সিস্টেমকে
অপারেট করতে পারে। আমি চীনের কাছে থাকা S-400-এর কথা বলছি না, যেটা ভারতের কাছেও আছে। S-400 রাশিয়ার তৈরি। এর থেকে প্রমাণিত হয় যে পাকিস্তান পরবর্তীকালে কোনো আধুনিক যুদ্ধ প্রতিহত করতে পারবে না। 5 নম্বর সফলতা হলো, বন্ধুরা আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন, আমেরিকান মোবাইল কোম্পানি আপেল সম্প্রতিকালে আইফোন ম্যানুফ্যাকচারিং হাবকে চীন থেকে ভারতে শিফট করার ঘোষণা করেছিল। আর তারপরেই পেহেলগাম অ্যাটাক এবং ভারতে ইন্টারনাল ডিস্টারবেন্স সৃষ্টি করবার পুরো প্রয়াস হয়েছিল। এর থেকে বোঝা যায় যে এই চক্রান্তে চীনেরও হাত থাকতে পারে, কারণ ভারতকে কোনোভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে দিতে পারলে বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মাধ্যমে ভারতের আভ্যন্তরীণ শান্তি ভঙ্গ করতে পারলে চীনের বেশিরভাগ ইন্ডাস্ট্রিগুলি চীন থেকে ভারতে আসবে না, আর ভারতে ইন্ডাস্ট্রিয়াল হাবও গড়ে উঠবে না। চীনের এই দীর্ঘ আশাও পূরণ হলো না। আচ্ছা, একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা একটু ভাবুন তো, সবসময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে চীন কেন সবসময় সাপোর্ট করে? তার কারণ চীনের লক্ষ্য হচ্ছে কাশ্মীরে অবস্থিত বরফে জমা গ্লাইশিয়ারের ওপর। কেন? চীন চায় অত্যাধুনিক ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টে যে চিপ লাগে সেই চিপ তৈরি করতে। আর এই চিপ তৈরি করতে উপকরণগুলির মধ্যে একটি উপকরণ হলো পরিশ্রুত জল, যে জল ওই গ্লাইশিয়ার থেকে পাওয়া যাবে। চীনের এই দীর্ঘ আশাটিও পূরণ হলো না। 6 নম্বর সফলতা হলো, বন্ধুরা বাংলাদেশ ভেবেছিল ভারত পাকিস্তানের সেনাবাহিনীকে সরাসরি আক্রমণ করবে। এর ফলে ভারতের সঙ্গে চীন এবং পাকিস্তান একসাথে যুদ্ধ করবে, আর সেই সুযোগে বাংলাদেশ ভারতের চিকেন নেক সহ পশ্চিমবঙ্গের বেশ কিছুটা জমি দখল করে গ্রেটার বাংলাদেশ তৈরি করবার পরিকল্পনায় ছিল। আর এই পরিকল্পনাটাও বাংলাদেশের দীর্ঘদিনের ছিল। তাই বাংলাদেশিরা অনেক দিন ধরেই বলতো যে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগলে চীনও পাকিস্তানের হয়ে ভারতের সঙ্গে যুদ্ধ লাগবে, আর সেই সুযোগে তারা এই কাজটি করবে। কারণ বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই, এই দুই ভাই এবং চীন মিলে ভারতে ইন্টারনাল ডিস্টারবেন্স সৃষ্টি করবার পরিকল্পনায় ছিল। আর সেই জন্যই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মুর্শিদাবাদে চক্রান্ত করে মুর্শিদাবাদে হিন্দুদেরকে তাড়ানোর মধ্য দিয়ে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনায় ছিল। এমন অনেক তথ্য গোয়েন্দারা পেয়েছে। আর বাংলাদেশের এই পরিকল্পনাটাও সফল হলো না, আর বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ কখনোই তো সম্ভব হবেই না, আর এই পরিকল্পনা তাদের শেষই হয়ে গেল। 7 নম্বর সফলতা হলো, তুর্কি নিজেকে অকৃতজ্ঞ দেশ হিসাবে পরিচয় করিয়ে দিল বিনা নিমন্ত্রণে পাকিস্তানকে যুদ্ধ জাহাজ পাঠিয়ে। অকৃতজ্ঞ কেন বলছি? যখন তুর্কিতে ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্প বিধ্বস্ত তুর্কিতে ভারত অপারেশন দোস্ত নামক একটি অপারেশন চালিয়েছিল। এই মিশনে ভারত তুর্কিকে খাদ্য, ঔষধ, বিভিন্ন সামগ্রী প্রদান করেছিল এবং অপারেশন দোস্তের মাধ্যমে উদ্ধার কার্যের জন্য ভারত সেনা পাঠিয়েছিল তুর্কিতে। কিন্তু তুর্কি ইসলামিক ওয়ার্ল্ডের ডন হওয়ার জন্য নিজেকে অকৃতজ্ঞ পরিচয় দিয়ে পাকিস্তানকে যুদ্ধজাহাজ দিয়ে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু এই তুর্কিও পাকিস্তানের আতঙ্কবাদীদেরকে বাঁচাতে পারল না। 8 নম্বর সফলতা হলো, বন্ধুরা ভারত নিজেকে আত্মনির্ভরশীল এবং দায়িত্বশীল দেশ হিসেবে পরিচয় করিয়ে দিল। কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধও হলো না এবং শত্রুও মরল, এবং ভারত বিশ্বের অর্থনীতি এবং বিশ্বের শান্তি দুটোই নষ্ট হতে দিল না। 9 নম্বর সফলতা হলো, ভারত নিজেকে স্ট্রং কান্ট্রি হিসাবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিল। এর ফলে ভারত ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হওয়ার দিকে এগিয়ে গেল। আমদানি এবং রপ্তানির ওপরে কোনো দেশ স্যাংশনও লাগাতে পারলো না ভারতের ওপরে। 10 নম্বর সফলতা হলো, বন্ধুরা আরেকটি বিশেষ সফলতা হলো, পাকিস্তান চেয়েছিল কাশ্মীরে আতঙ্কবাদী হামলার মাধ্যমে কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলিকে বন্ধ করে দেওয়া, আর বাংলাদেশ, পাকিস্তান, চীনের সাথে একসঙ্গে যুদ্ধ করতে হবে এই ভয়ে ভারত কোনো প্রতিঘাতও করবে না। এর ফলে কাশ্মীরে কোনো পর্যটক আর যাবে না, আর কাশ্মীরের অধিবাসীরা কোনো কাজও পাবে না। এর ফলে কাশ্মীরের অধিবাসীরা সেই 500 টাকার বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে পাথর ছোঁড়ার কাজ নেবে এবং ভারতীয় সেনাবাহিনীদের ওপরে পাথর ছোঁড়ার কাজ করবে। এর ফলে কাশ্মীরের অধিবাসীরাই কাশ্মীর থেকে ভারতীয় সেনাদেরকে সরিয়ে দিবে, এমন পরিকল্পনা ছিল পাকিস্তানের। কিন্তু পাকিস্তানের এই কুৎসিত চক্রান্তও সফল হলো না। তবে বন্ধুরা এখন প্রশ্ন হলো, পাকিস্তান কি বড়সড় রকমের একটা পাল্টা আক্রমণ করতে পারে? বোধহয় না বন্ধুরা।
কারণ যে দেশের অ্যান্টি মিসাইল সিস্টেম ভারতের ছোঁড়া মাত্র 9টি মিসাইলকে ডিটেক্ট করতে পারে না, সেই দেশ কিভাবে বড়সড় রকমের পাল্টা আক্রমণে যাবে। তবে হ্যাঁ, পুলওয়ামা অ্যাটাকের সময় পাকিস্তান যেমন কাশ্মীরের জঙ্গলে মিসাইল ছুঁড়ে ভারতের বর্ডার থেকে ঘুরে পালিয়ে গিয়েছিল, সেরকম একটা কিছু হয়তো করবে। তার কারণ পাকিস্তানের সেনা পাকিস্তানের জনগণের আস্থা অর্জন করার জন্য এই কাজটা অবশ্যই তারা করবে। ছোটোখাটো একটা অ্যাটাক, যে অ্যাটাকটা কিনা ওই জঙ্গলেই মিসাইল ছুঁড়ে ভারতের বর্ডার থেকে ঘুরে পালিয়ে যাবে, পুলওয়ামা অ্যাটাকের মতো। তবে বন্ধুরা, পাকিস্তান কীভাবে পাল্টা আক্রমণ করে সেটা পরবর্তীকালে দেখা যাবে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজের পারফেক্ট এক্সপ্লেনেশনের ভিডিও আপলোডিং নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন। তাহলে বন্ধুরা, প্রতিবেদনটি এখানেই শেষ করলাম। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু দীপঙ্কর পাত্র। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ নাইস ডে।